প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণের একটি সৃজনশীল সমাধান করব, যেটি ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছে। দেখো, এখানে একটি পর্যায় সারণীর কিছু অংশ দেওয়া আছে। তো এখানে শুরুতেই দেখো আমরা কিছু মার্ক করতে পারি লিথিয়াম, অর্থাৎ এখানটার এই গ্রুপটা হচ্ছে 1 নং গ্রুপ, এবং সর্বশেষ এখানে আছে ক্লোরিন, অর্থাৎ এটা হচ্ছে 17 নং গ্রুপ, এবং এখানে ওয়াই নামক একটি মৌল আছে যেটি অজানা, এবং এক্স অজানা, ডাব্লু অজানা, এবং জেড হচ্ছে কি আমাদের অজানা। তো এখানে দেখো উদ্দীপকের ডাব্লু এবং জেড মৌলের মধ্যে কোনটি অধিক সক্রিয়, অর্থাৎ এই যে ডাব্লু এবং জেড এই মৌলগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়। তো প্রথমে আমরা দেখব এই ডাব্লু এবং জেড হচ্ছে 1 নং গ্রুপের এবং কি লিথিয়ামের নিচে, অর্থাৎ লিথিয়ামের নিচে হচ্ছে ডাব্লু, তাহলে ডাব্লুটা হচ্ছে সোডিয়াম, এবং সোডিয়ামের নিচে হচ্ছে জেড, অর্থাৎ এটা হচ্ছে কি পটাশিয়াম। অর্থাৎ আমাদেরকে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা মৌলের মধ্যে কোনটি অধিক সক্রিয় সেটা ব্যাখ্যা করতে হবে। চলো দেখা যাক। গ নাম্বার। তো প্রথমে আমরা কি করব, যে উদ্দীপকে উল্লেখিত যে ডাব্লু এবং জেড মৌলটি রয়েছে, সে মৌলটি হচ্ছে যথাক্রমে সোডিয়াম এবং পটাশিয়াম, এবং তাদের পারমাণবিক সংখ্যা কত? তাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং 90। তো দেখো, শুরুতে আমরা কি করব, সোডিয়াম এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করব। ইলেকট্রন বিন্যাস কেন বের করব? তাহলে কি আমরা তাদের গ্রুপ এবং তাদের যে পর্যায়বৃত্তক ধর্মগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1। এবং এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম এবং পটাশিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে 3 এবং 4, অর্থাৎ সোডিয়াম হচ্ছে 3 নং পর্যায়ের এবং পটাশিয়াম হচ্ছে 4 নং পর্যায়ের, এবং তাদের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ এস অরবিটালে একটি করে ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ সোডিয়াম হচ্ছে 1 নং গ্রুপ এবং পটাশিয়ামও কি 1 নং গ্রুপ। এবং আমরা জানি যে সক্রিয়তা এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম, যেটি পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে। তো আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে যেতে থাকলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, অর্থাৎ সোডিয়াম থেকে পটাশিয়ামের কি পারমাণবিক আকার বেশি, এবং পারমাণবিক আকার বেশি হওয়ার কারণে সোডিয়াম এবং পটাশিয়ামের এই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বিদ্যমান, তারা যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, সে আকর্ষণ কি পটাশিয়ামের কম থাকে, কারণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা তখন অনেক বেশি থাকে, যার কারণে সোডিয়ামের সক্রিয়তা থেকে পটাশিয়ামের সক্রিয়তা বেশি, এবং সক্রিয়তা বেশি থাকার কারণে সোডিয়ামের তুলনায় পটাশিয়াম অনেক দ্রুত বিক্রিয়া করে। যেমন আমরা একটা বিক্রিয়া লিখতে পারি, যেমন পটাশিয়াম প্লাস ক্লোরিন, এই বিক্রিয়াতে থেকে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যেটা কি, এবং সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে আমরা দেখি সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। এই দুইটা বিক্রিয়ার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এই বিক্রিয়াটা অপেক্ষাকৃত একটু দ্রুত করে, এবং সোডিয়াম ক্লোরাইড একটি অপেক্ষাকৃত ধীরে ঘটে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম কি অধিক সক্রিয়। তাহলে সক্রিয়তার ক্রমটা আমরা কীভাবে লিখতে পারি? সক্রিয়তার ক্রম হচ্ছে সোডিয়াম থেকে পটাশিয়ামের সক্রিয়তার ক্রম, সক্রিয় বেশি সক্রিয়। তাহলে এটাই ছিল আমাদের উত্তর। তাহলে চলো দেখো ঘ নম্বর প্রশ্নটা।
ডাব্লিউ, এক্স এবং ওয়াই মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে বলা হয়েছে। অর্থাৎ ডাব্লিউ মৌলটা কোথায়, এখানে ডাব্লিউ, এক্স এবং ওয়াই, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ, এক্স, ওয়াই মৌল তিনটি একই পর্যায়ের, এটা কি একই পর্যায়ে আছে, তাই না, একই পর্যায়ে অবস্থান করতেছে। এবং আমরা জানি যে আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে গেলে কি হয়, পারমাণবিক আকার হ্রাস পায়, এবং পারমাণবিক আকার হ্রাস পাওয়ার সাথে সাথে কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কারণ আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় এই জন্য যে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বাড়ে, তাই ইলেকট্রন ত্যাগ করতে তখন কি হয়, মৌল থেকে বেশি শক্তির প্রয়োজন হয়, আর যত বেশি শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। চলো আমরা এটা কিভাবে লিখব। প্রথমে আমরা যে ডাব্লিউ, এক্স এবং ওয়াই মৌল রয়েছে সেই মৌলগুলোর নাম লিখব, যে মৌলগুলো আসলে কি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ হচ্ছে সোডিয়াম এবং এক্স মৌলটি হচ্ছে সালফার এবং ওয়াই মৌলটি হচ্ছে আর্গন। অতঃপর আমরা যে আয়নীকরণ শক্তির যে সংজ্ঞা সেটা লিখব। আয়নীকরণ শক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তি কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা লিখব। সংজ্ঞাটা কি ছিল, গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর একটি করে ইলেকট্রন দান করে এবং এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ ধরো এখানে একটা মৌল, দুইটা ইলেকট্রন এবং তিনটা, অর্থাৎ এটা হচ্ছে একটা লিথিয়াম। এই লিথিয়াম থেকে তুমি একটি ইলেকট্রন বের করে নিয়ে আসবা, অর্থাৎ একটি ইলেকট্রন বের করে নিয়ে আসলে কি হয়, এখানে তিনটা ছিল দুইটা হয়ে যায় এবং এটা হয়ে যায় লিথিয়াম প্লাস। অর্থাৎ এই যে এই ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসছো, এই বের করে নিয়ে আসার জন্য যে শক্তির প্রয়োজন হয়েছে সেই শক্তিটাকে আমরা বলতেছি হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে আকর্ষণ যত বেশি হবে এই শক্তির পরিমাণ কি হবে, তত বেশি হবে। আমরা জানি পর্যায় সারণীর ডান দিক থেকে বাম দিকে গেলে কি হয়, পারমাণবিক সংখ্যা বাড়ে, অর্থাৎ একই সাথে কি ইলেকট্রন সংখ্যাও কি বৃদ্ধি পায়, এবং ইলেকট্রন সংখ্যা যত বৃদ্ধি পায় নিউক্লিয়াসের প্রতি কি তার আকর্ষণ তত বৃদ্ধি পায়। অর্থাৎ পর্যায় সারণীর ডান থেকে বামে গেলে আয়নীকরণ শক্তি কি হবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাম থেকে ডান দিকে বাম থেকে ডান দিকে যাওয়ার পথে সিরিয়ালটা হচ্ছে ডাব্লিউ, এক্স এবং ওয়াই। তাহলে এই আয়নীকরণ শক্তির ক্রমটা কি হবে, এদের আয়নীকরণ শক্তির যে ক্রমটা সেটা হবে ডাব্লিউ হচ্ছে আমাদের সোডিয়াম, তার থেকে আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে সালফারের, এবং সালফার থেকে আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে আর্গনের। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী কোনো এক সৃজনশীল নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।